চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি এটিভি ইউএস এর ব্যবস্থাপনা পরিচালক আকাশ রহমানের কাছে। ভাইয়া, ফিরে এলাম আপনার কাছে। বাংলাদেশে আছেন, যখন দেশ থেকে দূরে থাকেন তখন নিশ্চয়ই দেশকে অনেক মিস করেন। প্রবাসে যারা থাকে তাদের সোলটা থাকে হচ্ছে আপনার দেশেই, আর আমাদের বডিটা কাজ করে হচ্ছে কাজের জন্য আসলে থাকতে হয়। আমাদের তো আপনার আমরা প্রায় ৩,৫০০ পরিবার নিয়ে থাকি, তো এই পরিবারটাকে মেইনটেইন করার জন্য আমাকে প্রবাসে থাকতে হয়। আচ্ছা, প্রতি বছর কি দেশে আসার সময়? প্রতি বছর না, আমি অনেক পরে এসেছি, অনেক দিন পরে এসেছি। এবার আমি ৯ বছর পরে এসেছি। আচ্ছা, ৯ বছর মানে প্রথম যাওয়ার পরে আমি এবারই প্রথম আসা দেশে। কারণ আমি যে বিজনেসটা শুরু করেছি ওখানে আমাকে 90% আমাকেই থাকতে হয়, মানে একদম শ্রম দিতে হয়, পুরোটা শ্রম দিতে হয়। তো এবার একটা প্ল্যান ছিল যে যেভাবে হোক আমি রাত জেগে কাজ করলে পরেও আমেরিকান টাইমে তারপর আমি যাব। কারণ আমার দুইটা প্রেস কনফারেন্স ছিল অনেক বড়। একটা হচ্ছে আমরা বিশ্বজুড়ে বাংলা গান স্লোগানে একটা রিয়েলিটি শো, যেটা আপনার ওয়ার্ল্ডের যেখানে বাঙালিরা থাকেন, বাঙালি ভাই বোনেরা থাকেন এবং গান চর্চা করেন, তাদের নিয়ে এই মেগা রিয়েলিটি শোটা শুরু হচ্ছে। বিশ্বজুড়ে বাংলা গান, মানে এই কনসেপ্টটা আসলে কেন তৈরি হলো বা এই আইডিয়াটা কিভাবে আসলো আপনার? এটিবিএস এর স্লোগান হচ্ছে বিশ্বজুড়ে বাঙালি আনা। আচ্ছা, এই ট্যাগলাইনের সাথে এসছে বিশ্বজুড়ে বাংলা গান। তো আমাদের সাথে তানভীর তারেক ভাই আছেন, উনি তো ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার গান মিউজিক ডিরেকশনের। আমরা বেশ বড় বড় গুণী শিল্পীদের সাথে আমরা এটা শুরু করেছি। রিজিয়া আপা আছেন, ফাতেমাতুজ জোহরা আপা আছেন, কোনাল আপা আছেন, অনিমা রায় আছেন। তো এদের নিয়ে আমরা বড় যে প্রজেক্টটা হবে আপনার বাছাই করাটা 10 জন আমরা আমেরিকাতে আপনার নিয়ে যাব এবং ওদের নিয়ে আমরা পুরো স্টেটে আমরা শো করব। যেহেতু এটা পুরো বিশ্বব্যাপী, মানে শুধু বাংলাদেশের মধ্যে হলে সেটা ব্যাপারটা হয়তো কিছুটা সহজ হতো, কিন্তু বিশ্বজুড়ে বাংলা গান যারা গাইছে তাদেরকে উঠিয়ে নিয়ে আসাটা, এটা আপনাদের টার্গেট আসলে কান্ট্রিগুলো কোনগুলো? মূলত যেখানেই আপনি বাংলাদেশিরা আছেন সেখান থেকে আমরা নিয়ে আসবো। আমাদের একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বাঙালিয়ানার কথাটা, এই জন্য আমাদের নিউ ইয়র্কে 6টা অফিস, 6টা অফিসে প্রত্যেকটা এমপ্লয়ি বাঙালি, একটাও কোনো বিদেশি মানে আমেরিকান বা রাশিয়ান বা স্প্যানিশ, মানে ডিফারেন্ট কালচারের কেউ নেই, সব বাঙালি। এজন্য আমাদের অনেক কথাও শুনতে হয়, আমরা কাজ করি তো বিদেশি দেশে। তোমাদের এখানে কেন স্প্যানিশ কোনো এমপ্লয়ি নাই কেন? কারণ আমাদের অ্যাকসেন্স কিন্তু অতটা ভালো না, ইংলিশটা আমাদের। তখন আমাদের কথা হচ্ছে যে আমি যদি একটা বিদেশিকে রাখি তাহলে একটা বাঙালি ভাই বোনকে আমরা ডেপ্রাইভ করতে হয়, তাকে তো আপনাকে তার জায়গাটাতেই তো আরেকজনকে নিতে হয়। সেক্ষেত্রে আমাদের ওইটা অনর যে আমরা বাঙালিদেরকেই রাখবো। অনেক রকম এক্সাইটমেন্টও যেমন থাকে, একটা প্রত্যাশার জায়গাও থাকে যে কতটুকু পর্যন্ত আসলে আমরা এদের এই ফিডব্যাকটা পেতে পারি। কি মনে করছেন আপনাদের? রিয়েলিটি শোটা তো ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রবাবল ফিউচার। যে আমাদের প্রত্যাশাটা হচ্ছে যে আমরা যদি আপনার 50 জনকেও ফাইনালিস্টের মধ্যে নিয়ে আসতে পারি, এই 50 জন কিন্তু সারা বিশ্বে পরিচিত পাবে। অবশ্যই আপনারাও তাদেরকে ডাকবেন বাংলা ভিশনে যে তাদের একটা ইন্টারভিউ করার বা তাদের একটা গানের শো করার জন্য, যে আমেরিকা থেকে তারা সিলেক্ট হয়ে এসছে। প্রত্যাশা ওইটাই যেন রিয়েল যারা গানটা জানে, গানটা শেখে, তারাই যেন আসে আমাদের। আচ্ছা, কোনো পার্সিয়ালিটি যেন না হয়, কোনো করসপার্সি যেন না হয়, এইটা আমরা খুব চেষ্টা করতেছি এটা করার জন্য। আমরা যাদেরকে জাজ দিচ্ছি বা রুট লেভেলের জাজ, প্রত্যেকেরই একটা কথা যে আমরা যাচা বাছাই করে যেন এই জিনিসটা আসে এবং আপনাদের কাছে যেন প্রকাশ থাকে যে কে গানটা দিচ্ছে এবং কে পাচ্ছে। বাংলা গান অনেক সমৃদ্ধ একটা ভান্ডার, মানে এখানে অনেক রকমের গান আছে। কোনো নির্দিষ্ট ক্যাটাগরির গানগুলোর জন্যই কি আপনারা চিন্তা করছেন, নাকি সব ধরনের বাংলা গান যারা গাইতে পারে? যে লাইন থেকে ভালো করবে, এখন আপনার নজরুল সঙ্গীতের চেয়ে যদি সে রবীন্দ্রসঙ্গীতটাতে কম্পিটিশনটা ভালো হয় তাহলে আমরা রবীন্দ্র শিল্পীটাকেই নিয়ে আসবো। কোনো পার্টিকুলার কোনো মানে স্পেসিফিক কোনো জনরা থাকবে না। আচ্ছা, যে 10 জনকে আপনারা একেবারে ফাইনালিস্ট হিসেবে নির্বাচন করে তারপরে ইউএসএ তে নিয়ে যাবেন, তাদেরকে নিয়ে আপনাদের পরিকল্পনাটা কি? ফাইনাল রাউন্ডগুলো তো আমেরিকাতেই হবে, নিউ ইয়র্কে হবে, নিউ ইয়র্ক আমাদের নিজস্ব স্টুডিওতে হবে। তো তাদের হচ্ছে যে আপনার প্রাইজ মানির চেয়ে তাদেরকে আমরা ওখানে একটা কর্মসংস্থানের কথা চিন্তা করেছি এবং তারা যেন আমেরিকাতে যে স্টেটগুলোতে শো হয়, আপনি তো একটা জিনিস জানেন যে পহেলা বৈশাখ ঢাকাতে কিন্তু একদিনই হয়, আমেরিকাতে কিন্তু 4 দিন হয়, 5 দিন হয়। এক একটা সংগঠন এক দিন করে, কারণ তার ছুটির উপরে ডিপেন্ড করে, যে সানডে করে বা মানডে করে বা টুয়েসডে করে। দেখবেন
পুরো এক সপ্তাহ জুড়ে এখন পহেলা ফাল্গুনি হচ্ছে, প্রতিদিন আমাদের চ্যানেল কভার করতে হয়। আজকে ঢাকা ইউনিভার্সিটির পহেলা বৈশাখ হচ্ছে, মানে ওখানে তো ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনি আছে, শিষ্য আছে, পাবনা সমিতি আছে, রংপুর সমিতি আছে। তো আপনি আসলে কালচারটা দেখতে পারবেন বিদেশে গেলে। এবার এখানে যেমন একদিনে ভ্যালেন্টাইন শেষ হয়ে গেছে, ওখানে 10 দিন ভ্যালেন্টাইন হবে। মানে ওখানে একটা মিনি বাংলাদেশ আছে বলা যায়। মিনি বাংলাদেশের থেকে বেশি এক্সাইটেড বাঙালিরা থাকে। এবং বাংলা সংস্কৃতি চর্চার সাথে নিজেদেরকে নিযুক্ত রাখে। প্রত্যেক দিনই না কোনো দেখবেন বাংলাদেশে অনুষ্ঠান থাকে। হয়তো ঢাকা জেলার আছে, পাবনা সমিতির আছে, বা রাজশাহী ইউনিভার্সিটির আছে। 200 জন হলে পরে ওরা অনেক বড় একটা প্রোগ্রাম করে ফেলে। একজন ইঞ্জিনিয়ার, আবার আপনি বিজনেসম্যানও বলা যেতে পারে, কিন্তু এই যে একটা চ্যানেলের সাথে নিযুক্ত হওয়া বা সেই সংযোগটা, নিজের চ্যানেল তৈরি করা, এই ব্যাপারটা আপনার মধ্যে কেন কাজ করেছে বা কবে থেকে কাজ করলো? নিউ ইয়র্কে যতগুলো প্রোগ্রাম হয় আপনি দেখবেন আমাদের কোম্পানিটা 95% প্রোগ্রাম স্পন্সর করে। আচ্ছা। এবং অন্য চ্যানেলকেদেরকে বলতে হয় কভার করার জন্য বা তাদের। আর যেহেতু কিছু সংস্কৃতি মনা লোকজনের সাথে আমার বন্ধুত্ব বলেন বা উঠা বসা বলেন, যেমন রিজি আপার কথা বলি, রিজি আপা আমাদের ফ্যামিলি, বড় বোনের মতো, বেবি নাজনীন আপা, তানভীর তারেক ভাই, জয় ভাই, এদের কথা হচ্ছে আকাশ ভাই আপনি একটা কিছু করেন যেখানে অ্যাটলিস্ট সারা বিশ্বে একটা চ্যানেল থাকে। এটা তো তাহলে অনেক বড় একটা চ্যালেঞ্জ, বা আমার কাছে মনে হয় যে কিছু কিছু জায়গাতে ঝুঁকি থাকে, অনেক ঝুঁকি থাকে। তো আমরা এই যে টিভির বুম যখন করি তখনও অনেক বাধা ছিল যে আপনারা কার ইয়েতে করবেন, কোন ডিজি ভাই, বাট আমরা বলছি আমরা আমাদের টাকা দিয়ে করতেছি, সো এখানে তো কোনো সমস্যা নেই। জুলাই অভ্যুত্থানের সময় প্রবাসী বাংলাদেশিদের একটা বড় ভূমিকা ছিল, সেখানে আসলে ওই সময়টাতে আপনারা কিভাবে কাজ করেছেন? আমাদের তখন চ্যানেলটা পুরোপুরি আসেনি, আমরা তো অন এয়ার এসেছি 11 তারিখে, জানুয়ারি 11 তারিখে। তারপরও আমরা টেস্ট ট্রান্সমিশন সবসময় পজিটিভ নিউজগুলো দেখিয়েছি, যে ছাত্ররা বা যারা ভালো কাজ করছে সেটার পক্ষে আমরা ছিলাম। এটিভি ইউএসএ এটা আসলে কোন চিন্তা ভাবনা জায়গা থেকে শুরু করা, সে আসলে কি করতে চায়, মানে এটিভি ইউএসএ কি ইন্টেনশন নিয়ে সামনের দিকে এগোচ্ছে? ইন্টেনশনটা একটাই, যেন আপনি একটা রিয়েল কালচারাল মাইন্ডেড টেলিভিশনকে দেখতে পারেন। আচ্ছা। আমাদের তো 60% কালচারাল, 40% নিউজ থাকবে। নিউজ যতটুকু থাকবে আপনি অ্যাটলিস্ট সত্যটা জানতে পারবেন, যে কারো কপি পেস্ট করা না বা কারো দ্বারা বায়াসড কোনো নিউজ যাবে। এন্টারটেইনমেন্টের ব্যাপারটা, এন্টারটেইনমেন্টে তো আমরা প্রথম ভ্যালেন্টাইন ডেতে একটা টেলিফিল্ম আমাদের নিজস্ব প্রযোজনায় ছিল। নিজেদের প্রোডাকশন। আমাদের মেইন হচ্ছে আশা মাল্টিমিডিয়া। আশা মাল্টিমিডিয়ার আন্ডারে দুইটা, একটা টেলিভিশন চ্যানেল আর একটা পত্রিকা আছে, উইকলি সাদা কালো। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই টেলিফিল্মটা নামই ফাদের প্রেমে। আচ্ছা। অনেকে এটা নিয়ে কোশ্চেন করছে আপনাদের সাংবাদিকরা, যে ভাই নামটা ভুল করছেন কিনা, প্রেমের ফাঁদে হবে কিনা। ফাদের প্রেমে বলছে না, এটা হচ্ছে তানভীর তারেক ভাই ডিরেকশন দিয়েছে। এটা আমেরিকাতেই আপনার নেগেটিভ টেম্পারেচার, নেগেটিভ 7-8 ছিল, মানে ওখানে নায়িকা শিফন শাড়ি পরে স্নোর মধ্যে দৌড়াইছে। আচ্ছা। আমি আপনাদের দর্শকদের বলবো টেলিফিল্মটা যদি দেখেন, ফাদের প্রেমে। আচ্ছা, আপনি যে বলছিলেন পত্রিকার কথা, যে টেলিভিশন চ্যানেল যেমন আছে পাশাপাশি পত্রিকাটাও আছে। পত্রিকাটা আমার আগের। আচ্ছা, শুরু করেছেন পত্রিকাটা? পত্রিকাটা 2023-এর জানুয়ারি থেকে শুরু, টেলিভিশনটা 2024-এর জানুয়ারিতে, 1 বছর আগের পত্রিকা। আচ্ছা, ওখানে তো অনেক এমপ্লয়ি, আপনি বলছিলেন যে 3000-এরও বেশি এমপ্লয়ি সেখানে কাজ করছে, এবং সবাই বাংলা। মাদার কোম্পানিটা হচ্ছে আশা হোম কেয়ার, আশা গ্রুপের আন্ডারে, যেটা হোম কেয়ার হেলথ কেয়ার সার্ভিস। আমরা ওইখানে আসলে মেইনলি ফ্যামিলিটা কাজ করে। দেশের বাইরে সংস্কৃতি চর্চা একটু কঠিন বলে মনে হয় কি? শুধু কঠিন না, এটা হচ্ছে মহা কঠিন বলতে পারেন। কারণ এত ব্যস্ততার মধ্যে সময় বের করা। আমরা যখন গত বছরে আপনার অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা করি, সেক্ষেত্রে আমার প্রত্যেকটা মানুষকে বিভিন্ন জায়গা থেকে প্লেনের টিকিট অ্যারেঞ্জ করে, টিকিট দিয়ে হোটেল অ্যারেঞ্জ করে দিতে হয়েছে। এখানে কিন্তু ওইটা কিছুই নাই, কারণ যার যার বাসা থেকে যাবে। তো ওইটা একটা বিশাল অ্যারেঞ্জমেন্টের ছিল, বিশাল প্রবলেমেটিক ছিল। এবং আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে সময়ের। আমরা অলমোস্ট 12 থেকে 15 ঘন্টা কাজ করি। 15 ঘন্টা কাজ করার পরেও এই সংস্কৃতির পিছনে আমাদের কিন্তু আবার সময় দিতে হয়। তো এটাই হিউজ। আসলে যেখানে ভালোবাসা থাকে বা আনন্দ থাকে, সেটা মনে হয় এমনিই কাজ করা যায়। সেখানে বলা হয় যে পরিশ্রম থেকে কিছুটা নিস্তার পাওয়ার জন্যই সেই জায়গাটা খুঁজে নেওয়া। এটার অপোজিটও আছে। আপনি যখন আমার নর্মাল কর্পোরেট অফিস থেকে আমি টিভির অফিস যাই, তখন কিন্তু বেশি মেজাজ খারাপ থাকে। আমাদের ডিরেকশনে দেখতে হয় যে প্রোগ্রামটা কেমন হচ্ছে, কারণ আপনাদের মতো এত হিউজ ম্যান পাওয়ার তো আমাদের নেই, বা এত বড় জায়গাও নেই। তো আমরা নিজস্ব একটা বিল্ডিং কিনেছি নিউ ইয়র্কে,
এই টেলিভিশনটার জন্য। ওটা 4 তলা একটা বিল্ডিং, তো ওখানে পুরোটাই টেলিভিশন হচ্ছে। আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কোথায় ছিল, বা সেখানে আসলে মানে কি নিয়ে আপনার মূলত লেখাপড়া করা হচ্ছে? ইন্টারমিডিয়েটে বগুড়াতে পড়াশোনা করেছি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তারপরে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে, আর আমেরিকাতে পড়াশোনা করেছি হচ্ছে রদগার্স ইউনিভার্সিটিতে, ওটাও ডাটা সায়েন্সের উপরে। আচ্ছা। কিন্তু এখন আমি যে কাজগুলো করি সবই আমার বিপরীত ধর্মী কাজ, কোনো কিছু আমার মানে সেটাই আমি জানতে চাইছিলাম যে এই ব্যাপারটা কিভাবে হলো যে একেবারেই ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ডে লেখাপড়া করে এসে একেবারে নতুন একটা প্রফেশন। আমি আমেরিকাতে যখন পড়াশোনা করেছি তখন একটা মাল্টি কালচার, আমার ওখানে তো 26টা দেশের ছেলে মেয়ে পড়তো, তো ওখান থেকে কিন্তু আমি মাল্টি কালচার জিনিসটা শিখেছি, কিভাবে আরেকজনের সাথে কমিউনিকেট করতে হয়। আমি ইংলিশে অনেক দুর্বল, এখনো দুর্বল, ঠিক মতো ইংলিশ বলতেও পারি না, বলতে পারেন আপনি, যতটুকু চালানো যায়। ওখানে আমি আমেরিকানদের সাথে পড়াশোনা করেছি, আমার ইংলিশটা ডেভেলপ হয়েছে, এবং আমি যে বিজনেসটা করি ওটা তো 100% আমেরিকান কোম্পানি। জি। তো ওখানে যদি পড়াশোনা না করতাম আমি হয়তো এত ডেভেলপ করতে পারতাম না। যেখানে আপনি একটা বাঙালি হয়তো 30 বছরে যেটা করতে পারেনি, আলরম আমি 4 বছরে সেটা করেছি। কাজ করতে করতে আমরা অনেক সময় শিখে যাই অনেক কিছু। কাজ করে শেখাটা মনে হয় বেশি কাজে লাগে। একাডেমিকের সাথে আপনি যদি ফিজিক্যালি ইনভলভমেন্টটা থাকে, দেন ইউ ক্যান ইমপ্রুভ ইজিলি। 9টা বছরে যে একটা স্ট্রাগল ছিল, এবং সেই স্ট্রাগলে কিন্তু আজকে এটিভি ইউএসএ তৈরি হয়েছে বা সেটা সামনে নিয়ে আসতে পেরেছেন। পরিকল্পনাটা কি আসলে এটিভি ইউএসএ কে কোথায় দেখতে চান? আপনি স্ট্রাগলের কথাটা তো নিয়ে এসেছেন। স্ট্রাগলটা আসলে কতটা কঠিন স্ট্রাগল ছিল সেটা হচ্ছে যে আমি যখন শুরু করি, আমি একটা সাবওয়ে রেস্টুরেন্টে কাজ করতাম। আচ্ছা। তো 4 দিন 5 দিন পরে আমার টি শার্টটা খুলে ওরা আমাকে বিদায় দিয়ে দিয়েছিল, তুমি কোনো কিছু করতে পারো না। তো পরে আমি একটা জুসের দোকানেও কাজ করেছি, তো ওখান থেকে আমি একটা কলেজে জব করি, ওখান থেকে আমার উত্থানটা। তো এটিভির মেইন পরিকল্পনা হচ্ছে যে অ্যাটলিস্ট আপনি যেন এটিভি সম্পর্কে জানেন, বা বলতে পারেন যে একটা আমেরিকান বেস্ট টেলিভিশন চ্যানেল আছে, ওখানে একটা ভালো প্রোগ্রাম হয়। এটা হচ্ছে আমার পরিকল্পনা, এখান থেকে আমার কোনো কিছু চাওয়া পাওয়ার কিছু নেই। আপনার সকল পরিকল্পনা সফল হোক। আসলে সংগ্রাম ছাড়া জীবনে কোনো কিছু প্রাপ্তি সম্ভব না। এটার মনে হয় জ্বলন্ত উদাহরণগুলো মানে আপনাদের মতন মানুষগুলো যারা সবসময় আমাদেরকে অনুপ্রাণিত করেন ভালো কাজ করবার জন্য। ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে, অনেক অনেক শুভ কামনা রইল সকল কাজের জন্য। আর যে রিয়েলিটি শো আপনারা করতে যাচ্ছেন সেটা যেন সফল হয়, সেটাই শুভ প্রত্যাশা। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও, ধন্যবাদ দর্শকদেরকেও। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320300-4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। আল কোরআনে বলা আছে, যারা সম্পদ বিপদে দান করে, রাগ দমন করে, লোকদের ক্ষমা করে, আল্লাহ এমন হিতকারীদের ভালোবাসেন। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।